নবীন আশার আলাপ জাগে। নমস্কার বন্ধুরা, আবার আপনাদের কাছে ফিরে এলাম। আপনারা দেখছেন চ্যানেল ভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান আড্ডা জাংশন। ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, চ্যানেল ভিশন নিবেদিত, ভারতীয় চারুকলা মন্দিরের পরিচালনায় আপনাদের প্রিয় অনুষ্ঠান নবীন আশার আলাপ জাগে অনুষ্ঠানে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন দুজন বর্তমান প্রজন্মের গুণী চিত্রশিল্পী। আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন চিত্রশিল্পী মঙ্গল হালদার এবং চিত্রশিল্পী সায়ন মান্না। প্রথমে আমরা তাদের সঙ্গে পরিচয় পর্বটা সেরে নেব। প্রথমে চলে যাচ্ছি সায়ন মান্নার কাছে। নমস্কার, আমি সায়ন মান্না। আমি একজন চিত্রশিল্পী। আমি ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট থেকে ডিপ্লোমা আর পোস্ট ডিপ্লোমা করেছি এবং এর সাথে সাথে আমার একটা আর্টস ইনস্টিটিউশন আছে যার নাম চিত্রাঙ্কন শিক্ষা কেন্দ্র। সেখানে ছোট থেকে বড় সব বয়সেরই ছেলেমেয়েরা আঁকা শেখে, ঠিক আছে। তো আর আমার যে আঁকার স্কুলটা সেটা ভারতীয় চারুকলা মন্দির দ্বারা অনুমোদিত। আচ্ছা, আমরা এইবারে চলে যাচ্ছি চিত্রশিল্পী মঙ্গল হালদারের কাছে। নমস্কার, আমি চিত্রশিল্পী মঙ্গল হালদার, জয়নগর থেকে এসেছি। টেলিভিশনের পর্দায় এই প্রথম আমার আঁকা স্কুল এবং আমার শিল্প নিয়ে দু চার কথা বলার জন্য ধন্যবাদ চারুকলা মন্দির আমাদের মতো শিল্পীদের এত সুন্দর একটা জায়গা করে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। এবার সায়নের কাছে চলে যাচ্ছি কিছু কথা নিয়ে। সায়নকে বলছি, তোমার বয়স খুবই অল্প, কিন্তু তুমি যেইভাবে এগোচ্ছ ছবি আঁকাটা নিয়ে, ইতিমধ্যেই তোমার সঙ্গে কিছু কথা হয়েছে। তুমি বললে যে কলকাতার বিভিন্ন স্বনামধন্য যে আর্ট গ্যালারিগুলো রয়েছে ইতিমধ্যে তুমি এক্সিবিশন করেছো। এইটুকু সময়ের মধ্যে যে এই কম বয়সের মধ্যে ছবি আঁকা নিয়ে এতটা দূর তুমি এগিয়ে এলে, খুব কম কথা তুমি যদি সকল দর্শক বন্ধুদের তোমার যে এই জার্নি সেটা নিয়ে কিছু কথা বলো। আচ্ছা, আমার 11-12 ছিল হচ্ছে সায়েন্স নিয়ে, কিন্তু তারপরে না আমার অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিংটা করতে আমার ঠিক একটা খুব একটা ভালো লাগেনি। আমার ছবি আঁকাটাই প্যাশন ছিল, তাই জন্য আমি ওইটা সম্পূর্ণ বাদ দিয়ে আমি আর্ট কলেজেই ভর্তি হয়েছি। ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়েছিল? ভর্তি হয়েছিলাম যেই দিয়েছিলাম, কিন্তু তারপরে আমি আর কলেজে ভর্তি হইনি। আচ্ছা, তারপরে আমি আর্ট কলেজে ভর্তি হই, ঠিক আছে। তো ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টে আমি ভর্তি হই। তো ওখানে আমি ডিপ্লোমা করলাম, তারপরে 1 বছর পোস্ট ডিপ্লোমাও করলাম। করার পর আমাদের একটা নিজেদের গ্রুপও আছে যেটার নাম হচ্ছে রং সার্চ। তো সেটা নিয়ে আমরা 2 বছর একাডেমি অফ ফাইন আর্টসে খুব বড় করে এক্সিবিশন করেছিলাম, যেমন এবছরও সেটা হয়েছিল এবং পরের বছরও আশা করছি আমরা সেটা করতে পারবো। অবশ্যই করতে পারবে। আমরা মঙ্গলবাবুর কাছে চলে আসছি। আচ্ছা মঙ্গলবাবু, এই যে ছবি আঁকা নিয়ে পথ চলা, এই যে ভাবনা যখন মাথার মধ্যে এলো, তখনও তো হয়তো কিছু জানতেন না যে এই ছবি আঁকা নিয়ে জীবনে পথটা চলবেন। কিছু কথা যদি বলেন। অ্যাকচুয়ালি ছবি আঁকাটা আমার ছোটবেলা থেকে ছিল না। আমি ছোটবেলা থেকে ভাবতাম, প্রথমেই বলি আমার ফ্যামিলি কালচারাল ফ্যামিলি। বাবা নাটক লিখতেন, যাত্রা লিখতেন, এখনও লেখেন, অভিনয়ও করেন। বাবার সাথে আমার প্রথম নাটক নিহত পথিক, সেখানে বাবার ভাই হিসাবে আমি অভিনয় করি। তখন বাবার কাছেই কিছু অভিনয় শিখি, বাবা গান শেখাতেন, গানও শিখেছি কিছুদিন। তারপর এইচএস দেওয়ার পরেই আমার আঁকার জার্নির পথ শুরু। হঠাৎ ভালো লেগে যায় শিল্পটা এবং সেখান থেকেই মোটামুটি আমার পথ চলা। 2018 সাল থেকে আমি প্রফেশনালি এই শিল্পকলা নিয়েই আছি এবং আমার একটা স্কুল আছে, স্কুলের নাম অভিনন্দন আর্ট একাডেমি। আচ্ছা, আমাদের স্কুলে প্রায় 250 জন স্টুডেন্ট রয়েছে। বাহ, আচ্ছা। আমি সায়নবাবুর কাছে চলে যাচ্ছি। আচ্ছা, তুমি যে ছবি আঁকা নিয়ে ভবিষ্যতের জন্য আর কি কি ভাবছো? ছবি আঁকাটা নিয়ে না আমি অ্যাকচুয়ালি ভাবছি, আমি আগে অ্যাকচুয়ালি কাজ করতাম ওয়াটার কালারে। আচ্ছা, কিন্তু আমি বিভিন্ন জায়গায় আর্ট এক্সিবিশনে গিয়ে বুঝলাম যে শুধু ওয়াটার কালার বা অ্যাক্রিলিক কালারের মধ্যে না ছবি আঁকাটা সীমাবদ্ধ রাখলে হবে না। আচ্ছা, এবং আমি বিভিন্ন বিদেশেরও কিছু ইউটিউবে বা অনলাইনে কিছু এক্সিবিশন আমি দেখছি, তারা কি করছে, শুধু একটা মিডিয়াম না, একটা ছবির মধ্যে বিভিন্ন মিডিয়াম নিয়ে কাজ করার চেষ্টা করছে। তো আমিও আমার লাস্ট কিছু ছবিতে সেটাই চেষ্টা করার চেষ্টা, একটা মিডিয়াম না, আমি একটা ছবির মধ্যে কিছু ইনস্টলেশন বা আরও নতুনভাবে যদি কিছু সেটাকে রিপ্রেজেন্ট করা যায়, সেই চেষ্টাটা আমি আস্তে আস্তে করছি। আচ্ছা, ছবি আঁকার যে যুগটা তুমি কি মনে করছো আগেকার সময় থেকে এখন অনেকটাই পরিবর্তন হয়েছে? হ্যাঁ, অনেকটাই পরিবর্তন হয়েছে। আগে যেমন শুধু রং তুলি বা অয়েল অ্যাক্রিলিক শুধু এইগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন যেমন ইনস্টলেশন আর্ট হয়েছে বিভিন্ন জায়গায়, বড় বড় ইনস্টলেশন। ইন্টারনেট একটা বিশাল মাধ্যম খুলে গিয়েছে। ইন্টারনেট একটা বিশাল বড় মাধ্যম খুলে গেছে।
যে বাইরেকার কাজও আমরা দেখতে পাচ্ছি, এখানকার কাজও আর বাইরে। নিজেদের হ্যাঁ। ছবির প্রচারটা খুব সহজ হয়ে গিয়েছে। একদম একদম একদম। আচ্ছা, আমি মঙ্গলবাবুর কাছে চলে যাচ্ছি। একজন দুজন ছাত্রছাত্রী থেকে শুরু করে আজ আপনি বলেন 250 জন ছাত্রছাত্রী, এই যে আপনার বৃহৎ যে শিক্ষাকেন্দ্র, এটা বৃহৎ শিক্ষাকেন্দ্রই বলা চলে, একটা বিশাল একটা কর্মযজ্ঞ। আপনার এই যে ইনস্টিটিউশন, আপনার যে এই যে একাডেমি, সেই সম্পর্কে আপনি যদি কিছু কথা বলেন। আমি প্রথম ড্রয়িং শেখানো যখন শুরু করি, প্রথমেই কম স্টুডেন্টই ছিল, 5-7 জনই ছিল। পরে পরে নিজে কাজ করতে থাকি, এবং সত্যি কথা বলতে স্টুডেন্টদের শেখাতে গেলে আন্তরিকতা হতে হবে। স্টুডেন্টদের কাছে আমি পৌঁছানোর চেষ্টা করি। আমার একাডেমিতে এখন আমার সহযোগী শিক্ষক রূপে 7 জন স্যার আছে। আমার একাডেমির ডিজিটাল মাধ্যম দেখার জন্য একজন রয়েছে স্টাফ। মোটামুটি এইভাবেই আমাদের পথ চলা শুরু হয়েছে। আগামীতে অনেক বড় লক্ষ্য আছে, আর্ট নিয়ে কিছু করার, সমাজে সোসাইটির মধ্যে একটা আর্ট অ্যাওয়ারনেস গড়ার। ছবি আঁকার যে প্রচারটা আপনি গড়ে তুলতে চাইছেন, আপনি আপনার কথা থেকে যে কথাটা উঠে এলো, শুধু যে ছবি আঁকা শেখাচ্ছেন সেটাই নয়, আপনি যারা আপনার ফ্যাকাল্টি, যারা আপনার স্কুলে যারা আঁকা শেখাচ্ছে, আপনি একটা কর্মসংস্থানও তৈরি করছেন। যারা ছবি আঁকা মানে আপনার ওখান থেকে শিখেই আপনার স্কুলে ছবি আঁকা শেখাচ্ছে বর্তমানে, এই ব্যাপারটা নিয়ে কিছু বলেন। যারা হয়তো আপনার সিনিয়র স্টুডেন্ট, তাদের ব্যাপারে আপনি কী ভাবছেন? অ্যাকচুয়ালি এটা আমার সিনিয়র স্টুডেন্টদের জন্যই ভাবনাটা এসেছে। প্রথম আমি আঁকাতাম 50 জন 60 জন, যখন হলো, পরে যখন বাড়তে থাকলো, তখন সবটা আমার একার দ্বারা সম্ভব হচ্ছিল না। তখন আমার যারা সিনিয়র স্টুডেন্ট, যারা আর্টটাকে নিয়ে আরও এগোতে চাইছে, তারা মানে তাদেরকে পথ করে দেওয়ার জন্য আমার এই পরিকল্পনা, এই ভাবনা। তাদেরকেও এগিয়ে দিচ্ছেন? তাদেরকে এগিয়ে। আচ্ছা, আমি সায়নের কাছে এবারে চলে যাব। তুমি তোমার যে শিক্ষা কেন্দ্র, তোমার যে একাডেমি, সেই সম্পর্কে কিছু কথা যদি বলো তুমি দর্শক। হ্যাঁ, আমার একাডেমির নাম হচ্ছে চিত্রাঙ্কন শিক্ষা কেন্দ্র। তো আপাতত আমার একাডেমিতে প্রায় 100 জনের মতন ছাত্রছাত্রী আছে। তো তাদের মানে ছোট থেকে বড় সবাই আর কি করে, মানে একদম বাচ্চা থেকে বড়। তো তাদেরকে নিয়ে একটা চিন্তাভাবনা আছে যে ফেব্রুয়ারি মাসে 21, 22, 23 উত্তরপাড়া আজাদিন আর্ট গ্যালারিতে আমি একটা আমার এক্সিবিশন করছি বাচ্চাদের নিয়ে। তো আশা করব সেখানে আপনারা যদি সম্ভব হয় অবশ্যই প্রত্যেকে আসবেন। এবং আচ্ছা, এই নিজস্ব স্কুলের যে একটা গ্যালারি ভাড়া করে যে ছাত্রছাত্রীদেরকে দিয়ে যে প্রদর্শনী করানো, এটা তো বিশাল বড় একটা কর্মযজ্ঞ। হ্যাঁ, সেটা মানে আমি চেষ্টা করবো এই এক্সিবিশনটা যাতে খুব ভালো করে হয়। শুধু এক্সিবিশন নয়, এবং তার সাথে সাথে একটা ওয়ার্কশপও করার চিন্তা ভাবনা আছে, যেখানে আর্ট কলেজের কোনো একটা ভালো স্যার এসে মানে একটা খুব ভালো বাচ্চাদের একটা ওয়ার্কশপ করাতে পারে, সেরকম একটা চিন্তা ভাবনা আছে। একটা নিজের উদ্যমে তুমি এগিয়ে চলছো নিজের স্কুলকে নিয়ে। তুমি যে ছবি আঁকছো, নিজের ছবি যে বিক্রি করছো, নিজের ছবি এঁকে, সেটাও একটা দিক। আবার নিজে শিক্ষকতা করছো, ছবি আঁকার যে শিক্ষা, সেটা তুমি নিজের উত্তরসূরিদের কাছে তুলে দিচ্ছ। হ্যাঁ, আমি চাই যাতে এই ছবি আঁকাটা যাতে প্রত্যেকের কাছে পৌঁছতে পারে, কারণ ছবি আঁকাটা না অ্যাকচুয়ালি এখনো সবার কাছে ঠিকভাবে পৌঁছে উঠতে পারেনি। আমি চাইছি যাতে এই ছবি আঁকার বিষয়টা যাতে প্রত্যেকের কাছেই পৌঁছায়। ছবি আঁকা একটা বিশাল বড় একটা সাবজেক্ট, বিশাল বড় একটা বিষয়। একদম। আমি মঙ্গলবাবুর কাছে চলে যাচ্ছি। আপনি একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলে আপনি ক্লাস করান, সেখানকার ছেলে মেয়েদের কতটা উৎসাহ, সেই ব্যাপারগুলো, সেই কথাগুলো যদি আপনি একটু দর্শক বন্ধুদের কাছে তুলে ধরেন। আমি যেহেতু বললাম জয়নগরে আমার বাড়ি, আমাদের ওখানে আর্টের সেইভাবে পরিবেশ ছিল না। নিয়মিত লেগে পড়ে থেকে একটা আর্ট, একটা পরিবেশ, একটা সাংস্কৃতিক ডেভেলপমেন্টের জন্য একটা নিয়মিত লেগে পড়ে থেকে এটা আমার সম্ভব হয়েছে। নিজে আপনি যেখানে বাস করছেন সেখানকার একটা পরিবেশও তো আপনি মানে পরিবর্তন করছেন, একটা সংস্কৃতি মনস্ক গড়ে তোলার চেষ্টা করছেন। রিসেন্ট আমি একটা আমার স্টুডেন্টদের নিয়ে এক্সিবিশন করলাম, যেখানে আমার সিনিয়র স্টুডেন্টরা এবং জুনিয়র স্টুডেন্টদের সবারই কাজ ছিল। একটা মেলাতে আমরা অনেক বড় করে একটা এক্সিবিশন করলাম আমাদের একাডেমির তরফ থেকে। সেখানকার ছাত্রছাত্রীদের কতটা উৎসাহ এই ছবি আঁকা নিয়ে এগিয়ে চলার? ছাত্রছাত্রীদের অনেক উৎসাহ, এবং শুধু ছাত্রছাত্রী নয়, আমাদের এলাকার মানুষজনেরও অনেক এখানে এগিয়ে আসা, আরও এগিয়ে যাওয়ার তাদের যে ভালোবাসা, এটা আমাদেরকে অনেক এগিয়ে যাওয়ার পাথেয় করছে। আচ্ছা, এই যে আপনি পথ চলছেন, মানে আপনি বললেন যে আপনার বাবাও যাত্রার সঙ্গে যুক্ত ছিলেন, গান গাইতেন, পরিবার থেকে তো একটা আপনি সহযোগিতা পেয়েছেন। আপনার কি খুব সহজ ছিল কি এই পথ চলাটা? সত্যি বলতে পথ চলা
সমস্ত শিল্পীদের একটা নিজস্ব একটা তার একটা চলার পথ একটা থাকে। ফ্যামিলি তো সাপোর্ট আছেই, কিন্তু নিয়মিত এগিয়ে যাওয়ার জন্য শিল্পীকে নিজে অনুশীলন করতে হবে এবং নিজের বাধা কাটিয়ে এগিয়ে যেতে হবে। আচ্ছা, আমরা আবারও কথাতে ফিরে আসব, শিল্পীদের কিছু কাজ দেখব, তবে তার আগে সময় এখন ছোট্ট একটি বিরতি। নবীন আশার আলাপ জাগে, সঙ্গীত, অঙ্কন, নৃত্য এবং আবৃত্তি শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন 9143735418 এবং 9432407689। নবীন আশার আলাপ জাগে। ফিরে এলাম আমরা বিরতির পরে। আমরা প্রথমে সায়নের কাছে চলে যাচ্ছি। আচ্ছা, তুমি যদি নিজের কিছু কাজের ফটোগ্রাফ এখানে রয়েছে, হ্যাঁ। দর্শক বন্ধুদের কাছে একটু তুলে ধরো তুমি, আর কোন মিডিয়ামের উপর করা তুমি এগুলো বলো। আচ্ছা, এইটা হচ্ছে মিক্স মিডিয়ামের ওপর করা, মানে এখানে যে এই যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা কিন্তু অ্যাকচুয়ালি আয়না ফিট করা আছে, আর বাকিটা হচ্ছে চারকোল অ্যাক্রেলিক কালারের ওপর করা, আর এখানে যে সিলভার ফয়েল কিছু ইউজ করা হয়েছে, আর তার সাথে টেক্সচারের জন্য টেক্সচার হোয়াইট ইউজ করা হয়েছে। আচ্ছা, পরবর্তী ছবিটা দেখো। এগুলো সব একই সিরিজের ওপর করা ছবি। আচ্ছা, আমরা পরবর্তী ছবিটা দেখবো। এটাও কি মিক্স মিডিয়ার উপর করা? এগুলোও মিক্স মিডিয়ার ওপর করা। কত সাইজ এই ছবিটার? এই ছবিটার সাইজ হচ্ছে 5.5 ফিট বাই 2 ফিট। অ্যাকচুয়ালি ছবিগুলো খুবই বড় সাইজের, তাই জন্যই ফটোগ্রাফ করে আনতে হয়েছে আমাকে। পরবর্তী ছবিটি দেখবো আমরা। এটা একটা ইনস্টলেশন করা। অসাধারণ। পরবর্তী ছবিটি। এটা হচ্ছে ইন্ডিয়ান পেন্টিং এর উপর একটা কাজ করা, ওয়াশের উপর কাজ করা, ইন্ডিয়ান পেন্টিং। এই পরবর্তী ছবিটি মনে হচ্ছে রিয়েলিস্টিকের উপর করা। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াটার কালার একটা স্টাডি। আচ্ছা, আমরা মঙ্গলবাবুর কিছু কাজ এবার আমরা দেখে নেব। অ্যাকচুয়ালি আমার ভালো লাগার বিষয় হলো পোর্ট্রেট, মানুষের মুখে প্রতিকৃতি। আমি কিছু বিজ্ঞানীদের প্রতিকৃতি সিরিজ করেছিলাম, সেইগুলো দেখাচ্ছি। অ্যালবার্ট আইনস্টাইন, এটা বিজ্ঞানী চার্লস ফ্রান্সিস রিক্টার। আমার জল রঙের কাজ সব। স্যার আইজ্যাক নিউটন, জিওর্দানো ব্রুনো। এটা বিজ্ঞান সিরিজের উপরেই, বিজ্ঞানীদের ছবির উপরেই করা, বিজ্ঞানী গ্যালিলিও। আচ্ছা, আমরা আবারও আমরা কথাতে আমরা ফিরে আসি। আমরা মঙ্গলবাবুর কাছে যাচ্ছি। যারা এরকম প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে, আপনি যেমন উঠে এসেছেন, আপনি উঠে এসেছেন আপনার নিজের যোগ্যতায়, আপনার নিজের যে সাধনা তার জন্যেই। এই প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে যারা শিল্পী হবে বলে উঠে আসছে, যাদের মনের ইচ্ছা যে আমরা শিল্পী হব, ছবি আঁকা নিয়ে এগিয়ে যাব, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? তাদের উদ্দেশ্যে এইটাই বলতে চাই, এগিয়ে যেতে গেলে, শিল্প নিয়ে এগিয়ে যেতে গেলে অনেক অনেক কষ্টের, অনেক লড়াইয়ের পথ। এটা নিয়মিত অনুশীলন করতে হবে এবং এটা একটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা অতিক্রম করেই এগিয়ে যেতে হবে। একদমই। আমি সায়নের কাছে আসছি। আচ্ছা সায়ন, যারা একেবারে ছোট ছোট, যারা এগিয়ে আসতে চাইছে ছবি আঁকাটা নিয়ে, যারা হয়তো ক্লাস 11-12 পড়ছে, আর্ট কলেজে ভর্তি হবে স্বপ্ন দেখছে, তোমরা যেভাবে পথ চলেছো, তোমরা যেভাবে অ্যাডমিশন দিয়ে একটি আর্ট কলেজে তোমরা অ্যাডমিশন নিয়েছো পরীক্ষা দিয়ে, তাদের উদ্দেশ্যে কি বলবে? তারা কিভাবে নিজেদেরকে এখন থেকে তৈরি করবে? তাদেরকে বলবো তারা যাতে বেশি করে আউটডোর স্টাডিটা প্র্যাকটিস করে, ফিগার স্টাডিটা প্র্যাকটিস করে। যেমন বিভিন্ন স্টেশনে গিয়ে তাদের লাইভ স্কেচগুলো তারা করলে তাদের খুব উপকার দেবে। এই ধরনের স্টাডিগুলো যদি করতে পারে তাহলে আমার মনে হয় তাদের খুব উপকার হবে, বিশেষ করে আউটডোর লাইভ স্টাডি এই ধরনের কাজ। আচ্ছা, এখন অনেকটাই দেখা যাচ্ছে যে যারা ছোটর একেবারে শুধু হয়তো স্কুলের সাবজেক্ট রয়েছে ড্রয়িং বা পেইন্টিং, সেই জন্য তারা ছবি আঁকছে। ছবি আঁকাটা তো শুধু সেইটা নয়, তার পিছনে ছবি আঁকাটার সাবজেক্টের বিষয়টা যেটা আমি বলছিলাম খুব বড়। কারণ এখন মানুষজন আর কি, বাচ্চারা কি করছে, মানে শুধু এই স্কুলের প্রজেক্ট বা এই জন্য শুধু ছবিটা আঁকতে যাচ্ছে, কিন্তু এটা নয়। ছবি আঁকা একটা অনেক বড় সাবজেক্ট আছে, তো এটার জন্য একটা জন্ম হয় ছবি আঁকাটা। হ্যাঁ, শুধু এই প্রজেক্টের মধ্যে সীমাবদ্ধ থাকলে কিন্তু হবে না, মানে বাচ্চাদের সেই সেই ইমাজিনেশন পাওয়ারটা আসবে না। আচ্ছা,
আমি মঙ্গলবাবুর কাছে যাবো। যারা হয়তো অনেকেই রয়েছে যারা হয়তো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সময় ছবি আঁকাটা হয়তো কিছুটা সময়ের জন্য তারা মানে বন্ধ রাখেন, পরবর্তীতে তারা শুরু করেন না, তাদেরকে আপনি কি বলেন ছবি আঁকাটা থেকে একেবারে তো মানে বেরিয়ে যাওয়াটা বা এই জগৎ থেকে বেরিয়ে যাওয়াটা ঠিক না, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন? অ্যাকচুয়ালি আমাদের চারপাশে, আমাদের সোসাইটির চারপাশে যা কিছু দেখি সব কিন্তু আর্ট। একটা স্টুডেন্ট সে শুরু থেকেই আঁকা শেখা শুরু করলো এবং পরে হয়তো তার পড়াশুনো বা কোনো চাপে হয়তো ছেড়ে দিল, কিন্তু মানে আমাদের গ্রামের এদিকে বা মানুষের মনে এরকম ধারণা আছে যে আর্ট নিয়ে এগোনো যায় না বা আর্টের প্রয়োজনীয়তা খুব বেশি নেই। অ্যাকচুয়ালি যা কিছু দেখছি আমাদের এখানে বা আমরা যা কিছু ব্যবহার করি সব কিন্তু একটা লেআউট এবং বিজ্ঞানকে কাজে লাগিয়ে একটা একটা সৃষ্ট একটা শিল্পকর্ম। অবশ্যই। আর বর্তমানে তো ছবি আঁকাটা যে শুধু ছবি আঁকা সেটা না, এখন বিভিন্ন ধারা খুলে গেছে ছবি আঁকাটা নিয়ে, সেই ব্যাপারে যদি কিছু বলেন। এখন অ্যানিমেশন রয়েছে, অনেক কিছু রয়েছে, মঙ্গলবাবু যদি কিছু বলেন যে ছবি আঁকাটাই তো বেসিক। অবশ্যই একেবারেই অবশ্যই। এখন সত্যি কথা বলতে আধুনিক শিক্ষা সবকিছুই আমার মনে হয় গ্রহণ করা উচিত, সেটা ডিজিটাল পেইন্ট, অ্যানিমেশন, সবকিছুই। অবশ্যই। সায়ন যদি কিছু বলো এই ব্যাপারটা নিয়ে, যে এখন শুধু পেইন্টিং মানে যে শুধু ছবি আঁকা সেটা তো শুধু নয়। ছবি আঁকাটা নয়, কারণ এখন ইনস্টলেশন তুমি যে কাজটা বললে আছে, তারপরে অ্যানিমেশন আছে, তারপরে আরো টেক্সটাইলের কাজ আছে বিভিন্ন, মানে শুধু ছবি আঁকাটা মানে যে ওই রং তুলি নিয়ে আঁকতে বসে পড়লাম সেটা নয়, এখন অনেক রাস্তা আছে পেন্টিংয়ে। এখন যে পেন্টিংটা বা ছবি আঁকাটাও যে একটা কারোর প্রফেশন হতে পারে সেটা এবারে মানুষকে ভাবনা চিন্তা করার সময় এসেছে। কারণ এটা মানুষ আগে ভাবনা চিন্তা করতো না যে ছবি আঁকাটাও যে একটা মানুষের প্রফেশন হতে পারে, কিন্তু এখন এত রাস্তা খুলে গেছে যে ছবি আঁকাটাও একটা মানুষের প্রফেশন হতে পারে। অবশ্যই। আমি দুজনকেই বলছি যে কথাটা, অনেকেই হয়তো বয়স হয়তো বেশি হলে তারা ভাবেন যে আমরা ছবি আঁকাটা শিখতে পারবো না, ছবি আঁকার একটা বয়স আছে। এই ব্যাপারটা মানে শেখার তো কোনো বয়স হয় না। না, শেখার কোনো বয়স হয় না, মানে ছবি আঁকাটা যে কোনো বয়স থেকেই শুরু করা যায়। অবশ্যই। আমি মঙ্গলবাবুর কাছে চলে যাব। একদম প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে উঠে এসে কলকাতার স্বনামধন্য আর্ট গ্যালারিতে আপনি নিজের ছবি প্রদর্শনী করছেন, ছবি এক্সিবিশন করছেন। এই জার্নিটা তো সম্ভব, যারা চায় নিজেদের মনের মধ্যে একটা সাহস থাকে বা চেষ্টা থাকে তারা উঠে আসতে পারে। এই যে প্রদর্শনীর যে জগৎটা, প্রদর্শনীর জগতে যখন আপনি পা রাখলেন তখন মনের ব্যাপারটা কি ছিল? অ্যাকচুয়ালি প্রদর্শনীর আগে ছাত্রছাত্রীদের অনেক ভয় থাকে। প্রদর্শনীটা সমস্ত ছাত্রছাত্রীদের করা উচিত, সেখান থেকে তাদের পরিচিতি ডেভেলপ হয় এবং আরও সিনিয়র শিল্পীদের সাথে যোগাযোগ হয় এবং প্রদর্শনীতে এসে একজন শিল্পী অন্যজন শিল্পীর কাজ দেখে আরও এগিয়ে যেতে সচেষ্ট হয়। আচ্ছা, দুটো দিক থাকে স্যার, একটা হচ্ছে ছবি বিক্রি করা, এক হচ্ছে প্রদর্শনী, হ্যাঁ, প্লাস তোমার হচ্ছে ছবি আঁকা শেখানো। হ্যাঁ, এই তিনটে দিক তুমি কি করে ব্যালেন্স করছো এইটুকু বয়সে? সেটা করছি, মানে প্রদর্শনীটা তো করছি, মানে বছরে 4-5টা করে প্রদর্শনী আমি করি। তো তার সাথে ক্লাসটাকেও মেনটেন করতে হয়, কারণ বাচ্চাদের শেখানোটাও খুব দরকারি। কারণ পরের প্রজন্মকে আমি চাই যে যাতে এই ছবি আঁকাটা যাতে সবার কাছে পৌঁছায়। আর প্রদর্শনী মানে হচ্ছে বিভিন্ন নতুন নতুন শিল্পীদের কাছে পৌঁছানো এবং তাদের কাছে নতুন কাজ শেখা, বা যারা সিনিয়র আর্টিস্ট আছে তাদের কাছে নতুনভাবে কাজ শেখা এবং তাদেরকে নিজের কাজ দেখানো, বা নতুন আরও যারা আমার বয়সী যারা শিল্পী আছে তাদের সাথে পরিচয় হোক। প্রদর্শনীটা এই মাধ্যমের জন্যই করা। অবশ্যই। আচ্ছা মঙ্গলবাবু, ছবি আঁকার আপনার যাত্রা শুরু হয়েছিল যাত্রাও দিয়ে, আপনি বলছিলেন যাত্রা, গান গাওয়া। ছবি আঁকার এখন প্রচণ্ড একটা প্রেশার, একটা চাপ আপনার জীবনে রয়েছে, এগুলো কি চলছে পাশাপাশি গান, যাত্রা বলা? গানটা এখন একটুখানি কম চলছে, রেয়াজ চলে টুকটাক, কিন্তু অভিনয়টা মোটামুটি চলে। স্টুডেন্টদের নিয়ে বছরে একটা দুটো করে আমি নাটক করাই। আচ্ছা, এই দুটো, এই যে নাটক স্টুডেন্টদেরকে নাটক করাচ্ছেন যারা ছবি আঁকার যারা স্টুডেন্ট, এই দুটোতে কি করে ম্যানেজ করছেন? অ্যাকচুয়ালি সত্যি বলতে আমাদের এবং আমার ব্যক্তিগত, তারা তো আপনার কাছে যাচ্ছে ছবি আঁকাটা শিখতেন, তাদেরকে দিয়ে নাটকটাও আপনি শেখাচ্ছেন, কিন্তু ব্যাপারটা আসলে আর্টটা শুধু ছবি আঁকার মধ্যে সীমাবদ্ধ নয়। এই ব্যাপারটা উপলব্ধিতে নিয়ে যাওয়ার চেষ্টা করি। ছবি আঁকার পাশাপাশি ওদের আবৃত্তিতে ইন্সপায়ার করি, ওই নাটক শেখাই, ওরা এটা খুব ভালোবেসে নেয়। বলা যেতে পারে একটা আপনি ওই যে আপনাদের যে পরিবেশটা, আপনাদের যে চারপাশটা, সেটা আপনি নতুন করে গড়ে তুলছেন, এটা বলা যেতে পারে। আমাদের সময় খুবই অল্প আমাদের হাতের মধ্যে। আমি
দুজন শিল্পীকে অসংখ্য ধন্যবাদ জানাবো, আপনারা আজ আমাদের সঙ্গে উপস্থিত হয়েছিলেন। আমি দুজন শিল্পীর হাতে আমি চ্যানেল ভিশন এবং ভারতীয় চারুকলা মন্দিরের পক্ষ থেকে স্মারক তুলে দেব। প্রথমে মঙ্গল হালদার এবং সায়ন মান্না, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আশা করি আবারও কোনো পর্বে, আগামীর কোনো পর্বে আপনাদের দুজনকে আমি আবারও পাবো, আমাদের দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে আপনাদের দুজনকে আবারও পাবে, এইটুকু আমরা আশা রাখি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আর দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমরা জানাচ্ছি। আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত চ্যানেল ভিশন নিবেদিত ভারতীয় চারুকলা মন্দিরের পরিচালনায় আমাদের অনুষ্ঠান নবীন আশার আলাপ জাগে। এইভাবেই আমরা প্রত্যেক সপ্তাহে নতুন নতুন মুখ আমরা তুলে আনছি আপনাদের কাছে, নতুন শিল্পীদের পরিচয় করাচ্ছি। আজ আমাদের সঙ্গে যেমন উপস্থিত ছিলেন মঙ্গল হালদার, একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলে তিনি একটা ধারা গড়ে তুলছেন। শুধু যে ছবি আঁকা শেখাচ্ছেন সেটা তো নয়, ছবি আঁকার পাশাপাশি হয়তো তার কাছে ছাত্রছাত্রীরা যাতে ছবি আঁকা শেখার জন্য, ছবি আঁকার পাশাপাশি তিনি তাদেরকে আবৃত্তি শেখাচ্ছেন, তাদেরকে তিনি নাটক শেখাচ্ছেন। তার তত্ত্বাবধানে তার সিনিয়র স্টুডেন্টরা বর্তমানে ছবি আঁকা শেখানো শুরু করেছে, তাদেরকে তিনি এগিয়ে দিচ্ছেন, তাদেরকে নতুন সাহস দিচ্ছেন। অপরদিকে আমাদের সঙ্গে ছিল সায়ন মান্না, বর্তমান প্রজন্মের নবীন গুণী চিত্রশিল্পী, যে আর্ট কলেজ থেকে পাস করে এক্সিবিশন, ছবি আঁকা শেখানো সব কিছু নিয়ে জীবনে পথ চলছে। তাদের দুজনকে আমরা আজকের পর্বে পেয়ে আমরা ধন্য হলাম। দর্শক বন্ধুদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বলে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে আমাদের আগামী পর্বে, আমাদের অনুষ্ঠান নবীন আশার আলাপ জাগেতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নবীন আশার আলাপ জাগে, সঙ্গীত, অঙ্কন, নৃত্য এবং আবৃত্তি শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন 9143735418 এবং 9432407689। আপনার বিজ্ঞাপনের সেরা মাধ্যম চ্যানেল ভিশন। বিশ্বের